Chapter 1 Basic Concepts of Open Channel Flow. তো ফ্লুইডের ফ্লো দুই ধরনের হতে পারে, একটা হলো ওপেন চ্যানেল ফ্লো আর একটা হলো পাইপ ফ্লো। পাইপ ফ্লো এর ক্ষেত্রে কমপ্লিটলি ইনক্লোজ থাকে বাই সলিড বাউন্ডারি এবং এই ফ্লোটা ঘটে প্রেসারের মানে আন্ডার প্রেসারে। অর্থাৎ ইন পাইপ ফ্লো দ্য ফলোইং লিকুইড ইজ কমপ্লিটলি ইনক্লোজড বাই সলিড বাউন্ডারি and flow occurs under pressure. In open channel flow, the following fluid is not completely enclosed by solid boundary and flow occurs with a free surface. অর্থাৎ ওপেন চ্যানেল ফ্লো এর ক্ষেত্রে এটা কমপ্লিটলি ইনক্লোজ থাকে না সলিড বাউন্ডারি দ্বারা, অর্থাৎ উপরের সাইডটা খোলা থাকে এবং উপরে ফ্রি সারফেস থাকে। এই ফ্রি সারফেস ইজ সাবজেক্টেড টু অ্যাটমসফিয়ারিক প্রেসার, অর্থাৎ এই ফ্রি সারফেসের উপরে অ্যাটমসফিয়ারিক প্রেসার থাকে। Also, water is the most common liquid in civil engineering applications. Therefore, open channel flow may be defined as the flow of water in a conduit with a free surface. অর্থাৎ একটা কন্ডুইট মানে আসলে মাধ্যম, যে মাধ্যম দিয়ে পানি প্রবাহিত হয়, লিকুইড প্রবাহিত হয়, উইথ এ ফ্রি সারফেস, অর্থাৎ ফ্রি সারফেসের সাথে। তো ওপেন চ্যানেল ফ্লো ইজ অলসো নোন অ্যাজ ফ্রি সারফেস ফ্লো। এই হলো পাইপ ফ্লো, অর্থাৎ এটা চারপাশ সলিড বাউন্ডারি দ্বারা ঘেরা এবং এটা সম্পূর্ণ সলিড বাউন্ডারি ঘেরা না, উপরের অংশটা ফাঁকা। তো ফ্লোজ ইন রিভার্স অ্যান্ড ক্যানেলস আর ফ্যামিলিয়ার এক্সাম্পলস অফ ওপেন চ্যানেল ফ্লো। ফ্লো অফ ওয়াটার ইন এ ক্লোজ কন্ডুইট, অর্থাৎ একটা ক্লোজ কন্ডুইটের ভিতরে, যেমন আন্ডার ওয়াটার সোয়ার ইন এ কালভার অর ইন এ কালভার্ট মে বি ওপেন চ্যানেল ফ্লো ইফ দ্য ফ্লো অকার্স উইথ দ্য ফ্রি সারফেস। অর্থাৎ আমরা সম্পূর্ণ বাউন্ডারি ঘেরা একটা ফ্লোকেও আমরা ওপেন চ্যানেল ফ্লো বলতে পারি যদি উপরে ফাঁকা জায়গা থাকে, যদি উপরে ফ্রি সারফেস থাকে। দ্য ফ্লো অফ গ্রাউন্ড ওয়াটার উইথ ফ্রি সারফেস ইজ অলসো অ্যান এক্সাম্পল অফ ওপেন চ্যানেল ফ্লো, অর্থাৎ গ্রাউন্ড ওয়াটারের ফ্লোটাও ওপেন চ্যানেল ফ্লো। ওপেন চ্যানেল ফ্লো অকার্স আন্ডার দ্য অ্যাকশন অফ গ্র্যাভিটি অ্যান্ড অ্যাট অ্যাটমসফিয়ারিক প্রেসার। অর্থাৎ ওপেন চ্যানেল ফ্লো যে ঘটে সেটা ঘটে হলো গ্র্যাভিটির অ্যাকশনের জন্য, অর্থাৎ গ্র্যাভিটি এবং অ্যাটমসফিয়ারিক প্রেসারের জন্য ঘটে ওপেন চ্যানেল ফ্লো। দ্য কম্পোনেন্ট অফ গ্র্যাভিটি ফোর্স অর ওয়েট অফ ওয়াটার অ্যালং দ্য বটম স্লোপ অ্যাক্টস অ্যাজ দ্য ড্রাইভিং ফোর্স। অর্থাৎ আমরা যদি ধরি যে এই হলো একটা চ্যানেল, এই চ্যানেল দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, তো এই চ্যানেলের এই সেকশন, একটা সেকশন নিলাম, এই সেকশনের পানির ভরকেন্দ্র এই জায়গায়। তো এই ভরকেন্দ্র থেকে যদি ওয়েট দেখি এবং এটা একটা স্লোপে আছে, আমরা ধরে নিই চ্যানেলটা স্লোপ হলো থিটা, এখানে থিটা অ্যাঙ্গেল আছে, এখানে যদি থিটা অ্যাঙ্গেল থাকে তাহলে এইখানেও অ্যাঙ্গেলটা হবে থিটা। তো এই ওয়েটের সাথে পানির ওয়েটের যে কজ উপাংশ, কস অর্থাৎ ডাব্লিউ কস থিটা, সেটা ফ্রিকশন ঘটাবে, অর্থাৎ এটা মানে নিচে চ্যানেলের বটমের সাথে ঘষা খাবে, এবং ডাব্লিউ সাইন থিটা যেটা, এটা ড্রাইভিং ফোর্স হিসেবে কাজ করবে, অর্থাৎ পানির পার্টিকেলগুলোকে সামনের দিকে নিয়ে যাবে। অর্থাৎ এইটাই বুঝাইছে যে অর্থাৎ গ্র্যাভিটি ফোর্সের কম্পোনেন্ট বটম স্লোপের সাথে যখন প্যারালাল কাজ করে, অর্থাৎ বটম স্লোপের দিকে যখন কাজ করে, বটম স্লোপের অ্যালংয়ে যখন কাজ করে, তখন সেটা ড্রাইভিং ফোর্স হিসেবে কাজ করে। দ্য বাউন্ডারি ফ্রিকশন ওভার দ্য চ্যানেল পেরিমিটার অ্যাক্টস অ্যাজ রেজিস্টেড ফোর্স। অর্থাৎ এই যে কজ উপাংশ যেটা, সেটা চ্যানেলের বটমের সাথে বা পেরিমিটারের সাথে এটা কাজ করে রেজিস্টিভ ফোর্স হিসেবে। Obviously, for an open channel flow to occur, the total energy at upstream section must be more than the total energy at downstream section. অর্থাৎ আপস্ট্রিম বলতে যেখান থেকে প্রবাহিত হচ্ছে, তো উপর থেকে নিচে নামা হলো ডাউনস্ট্রিম, নিচে হলো ডাউনস্ট্রিম, উপর হলো আপস্ট্রিম। অর্থাৎ আপস্ট্রিমে টোটাল এনার্জি একটু বেশি থাকতে হবে, যাতে ওই বেশি থাকার কারণেই তো বেশি থেকে কমের দিকে যাচ্ছে, ব্যালেন্স হওয়ার জন্য। আচ্ছা, ইন দিস লেকচার নোট আমরা এসআই ইউনিট ইউজ করব এবং এখানে এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট ইউজ করতেছে। যেমন এই যদি আমাদের নদীর সেকশন হয় একটা, তাহলে এক্স অক্ষ বরাবর বোঝাচ্ছে যে সামনের দিকে প্রবাহিত হচ্ছে, আর ওয়াই অক্ষ হলো পাড়ের দিক বোঝাচ্ছে, আর জেড অক্ষ হলো মানে গভীরতা বোঝাচ্ছে। অর্থাৎ এক্স অক্ষ বরাবর সামনে যাচ্ছে, ওয়াই অক্ষ বরাবর পাড় বোঝাচ্ছে এবং জেড অক্ষ বরাবর এটার গভীরতা বোঝাচ্ছে। এরপর হলো কাইন্ডস অফ চ্যানেল। চ্যানেলের প্রকারভেদ, এখানে চার ধরনের চ্যানেলের কথা বলা আছে: ন্যাচারাল অ্যান্ড আর্টিফিশিয়াল চ্যানেলস, প্রিজমাটিক অ্যান্ড নন প্রিজমাটিক চ্যানেলস, রিজিড অ্যান্ড মোবাইল বাউন্ডারি চ্যানেলস, স্মল অ্যান্ড লার্জ স্লোপ চ্যানেলস। ন্যাচারাল আর আর্টিফিশিয়াল বলতে তো আমরা বুঝতেই পারতেছি, যেটা ন্যাচারাল
সেটা হলো ন্যাচারাল, যেটা আর্টিফিশিয়াল, হিউম্যান মেড সেটা আর্টিফিশিয়াল। প্রিজমাটিক এবং নন প্রিজমাটিক, এটা বলতে বোঝাচ্ছে যে চ্যানেলের যে দৈর্ঘ্য অথবা চ্যানেলের দৈর্ঘ্যের সাথে সাথে এটা ক্রস সেকশনের কোনো চেঞ্জ হয় না, এবং বটম স্লোপ, এটা নিচের যে বটম আছে সেটা যে স্লোপ সেটা কনস্ট্যান্ট থাকে, তাহলে সেটা হলো প্রিজমাটিক। এবং যদি না থাকে সেটা হলো নন প্রিজমাটিক। রিজিড অ্যান্ড মোবাইল বাউন্ডারি, রিজিডের ক্ষেত্রে চ্যানেলের বটম অথবা সাইড কোনোখান থেকেই কোনো পার্টিকেল সরবে না বা নড়বে না, রিজিড থাকবে। এবং স্মল এবং লার্জ স্লোপের ক্ষেত্রে হলো যদি 6 ডিগ্রির চেয়ে ছোট থাকে বটম স্লোপ তাহলে স্মল, এবং 6 ডিগ্রির চেয়ে বড় হলে লার্জ স্লোপ। আচ্ছা, এখানে কি বলতেছে, ন্যাচারাল অ্যান্ড আর্টিফিশিয়াল চ্যানেলস। ন্যাচারাল ওপেন চ্যানেলস আর দ্য চ্যানেলস হুইচ এক্সিস্ট ন্যাচারালি অন দ্য আর্থ। এক্সাম্পল রিভার্স অ্যান্ড টাইডাল এস্চুয়ারিজ। টাইডাল এস্চুয়ারিজ মানে হলো যেখানে গিয়ে নদীর পানি সমুদ্রের সাথে মিলিত হয়েছে, তো সেই জায়গায় কিছুটা এলোমেলো টাইপের প্রবাহ দেখা যায়, সেটাকেই বলা হচ্ছে টাইডাল এস্চুয়ারিজ। দে আর জেনারেলি ভেরি ইরেগুলার ইন শেপ, এদের সাইজ অনেক ইরেগুলার থাকে। আর্টিফিশিয়াল ওপেন চ্যানেলস আর দ্য চ্যানেলস ডেভেলপড বাই মেন, অর্থাৎ মানুষের দ্বারা সৃষ্ট। ইরিগেশন ক্যানেলস, ইরিগেশন মানে হলো সেচ, সেচের জন্য যে ক্যানেল তৈরি করা হয়, খাল কাটা হয়। ল্যাবরেটরি ফিল্মস, আমরা ল্যাবরেটরি ফিল্মস দেখছি, এই যে এইগুলো, এই যন্ত্রগুলো, এগুলোর ভিতর দিয়ে পানি দৌড়ায় এবং আমরা বিভিন্ন ধরনের টেস্ট করি। এরপরে ল্যাবরেটরি ফিল্মসের পরে আছে স্পিলওয়ে চিউটস। স্পিলওয়ে চিউটস বলতে বোঝাচ্ছে এই যে এইগুলো হলো স্পিলওয়ে, এবং স্পিলওয়ে চিউটস মানে হলো যে এইগুলো মাঝখানে যে ছোট ছোট গর্তগুলো আছে, এখানে মূলত ড্রেনের মতো এগুলো নিরাপদে পানি পড়তে সাহায্য করে। আচ্ছা, এরপর হলো ড্রপস, পানি পড়ার জায়গা, কালভার্টস, রোড সাইড গাটার্স, অ্যান্ড দে আর ইউজুয়ালি ডিজাইনড উইথ রেগুলার জিওমেট্রিক শেপস, অর্থাৎ এগুলোর শেপগুলো রেগুলার জিওমেট্রিক শেপ হতে, যেমন ট্রায়াঙ্গুলার, যেমন রেক্ট্যাঙ্গুলার এইরকম, অথবা ট্রাপিজয়েডাল। এরপর হলো প্রিজমাটিক অ্যান্ড নন প্রিজমাটিক চ্যানেলস। এ চ্যানেল ইন হুইচ দ্য ক্রস সেকশন ডাজেন্ট চেঞ্জ অ্যালং দ্য চ্যানেল, অর্থাৎ চ্যানেলের সাথে সাথে ক্রস সেকশনের কোনো চেঞ্জ হয় না, অ্যান্ড দ্য বটম স্লোপ ইজ কনস্ট্যান্ট ইজ কল্ড প্রিজমাটিক চ্যানেল, এবং বটম স্লোপটাও কনস্ট্যান্ট থাকবে, সেটাকে প্রিজমাটিক চ্যানেল বলা হয়। আদারওয়াইজ ইট ইজ নন প্রিজমাটিক। দ্য আর্টিফিশিয়াল চ্যানেলস আর ইউজুয়ালি প্রিজমাটিক অ্যান্ড দ্য ন্যাচারাল চ্যানেলস আর জেনারেলি নন প্রিজমাটিক। রিজিড অ্যান্ড মোবাইল বাউন্ডারি চ্যানেলস। এ চ্যানেল উইথ ইমমুভেবল বেড অ্যান্ড সাইডস ইজ নোন অ্যাজ রিজিড বাউন্ডারি চ্যানেল, অর্থাৎ বেড এবং সাইড যদি ইমমুভেবল হয়, অর্থাৎ পার্টিকেলগুলো যদি শক্ত থাকে, সেটা হলো রিজিড বাউন্ডারি চ্যানেল। লাইন্ড ক্যানেলস অ্যান্ড সোয়ার্স। If the channel boundary is composed of loose sedimentary particles moving under the action of flowing water, the channel is called a mobile boundary channel. অর্থাৎ যদি লুজ সেডিমেন্টারি পার্টিকেল দ্বারা কম্পোজড হয়, তৈরি হয়, এবং মুভিং আন্ডার দ্য অ্যাকশন অফ ফ্লোয়িং ওয়াটার, এবং ফ্লোয়িং ওয়াটারের যে মুভিং অ্যাকশনের জন্য যদি এগুলো যদি সরে যায়, তাহলে এটাকে বলা হয় মোবাইল বাউন্ডারি চ্যানেল। An alluvial channel is a mobile boundary channel transporting the same type of material as that comprising the channel perimeter. অর্থাৎ এটার চ্যানেলের পেরিমিটারকে ক্ষয় করে যে পরিমাণ পদার্থ চলে যায়, সেই পরিমাণ পদার্থকে সে পরিবহন করে নিয়ে যায়। মানে অ্যালুভিয়ান চ্যানেল মূলত আমাদের নদী হলো এটার আদর্শ উদাহরণ, যে এটার মধ্যে ভাঙনও ঘটতেছে, আবার নতুন করে চরও উঠতেছে, অর্থাৎ বেড পার্টিকেল এবং সাইড পার্টিকেল ভেঙে নিয়ে যাচ্ছে। এরপরে হলো স্মল অ্যান্ড লার্জ স্লোপ চ্যানেলস। এ চ্যানেল উইথ এ বটম স্লোপ লেস দেন অর ইকুয়াল টু 10:1, 10:1। এটা দ্বারা বোঝাচ্ছে যদি 10 যায় হরিজন্টাল, ভার্টিক্যাল হবে 1, অর্থাৎ 10 পরিমাণ সামনে গেলে 1 পরিমাণ নিচে নামবে বা উপরে উঠবে, সাধারণত উপরে ওঠে না, নিচে নামে। আচ্ছা, অথবা অ্যাঙ্গেলের ক্ষেত্রে বলতে হয় স্লোপ লেস দেন অর ইকুয়াল টু 6 ডিগ্রি, অর্থাৎ 6 এর ছোট অথবা সমান, এটাকে বলা হয় স্মল স্লোপ চ্যানেল। আদারওয়াইজ ইট ইজ এ চ্যানেল অফ লার্জ স্লোপ। দ্য অ্যাঙ্গেল অফ বটম স্লোপ
is the angle made by the channel bottom with the horizontal, অর্থাৎ হরিজন্টালের সাথে বটম যে অ্যাঙ্গেলটা তৈরি করে। The slopes of many natural and artificial channels like rivers, canals are less than 6 ডিগ্রি। However, some artificial canals এটার স্লোপ 6 ডিগ্রির চেয়ে বেশি হতে পারে। আচ্ছা, এখন চ্যানেল জিওমেট্রি অ্যান্ড সেকশন এলিমেন্টস। তো প্রিজমাটিক চ্যানেলের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো একটা প্রিজমাটিক চ্যানেলের আকৃতি কেমন হতে পারে? রেক্টেঙ্গেল হতে পারে, ট্রাপিজয়েড হতে পারে, ট্রায়াঙ্গেল হতে পারে, প্যারাবোলা হতে পারে, সার্কেল হতে পারে। এগুলো হলো মোস্ট কমনলি ইউজ শেপ তো অফ রেগুলার অর ইউনিফর্ম চ্যানেলস। তো এখন এগুলোর মধ্যে কি কি আছে? ক্রস সেকশনাল এরিয়া আছে, ওয়েটেড পেরিমিটার আছে, টপ উইথ আছে, এবং এগুলো হলো চ্যানেলের শেপের জন্য পাওয়া যায়। আচ্ছা, দ্য ক্রস সেকশন অফ এ চ্যানেল টেকেন নর্মাল টু দ্য ডিরেকশন অফ ফ্লো ইজ কল্ড চ্যানেল সেকশন। অর্থাৎ আমরা বলতেছি যে আমরা সেকশন নিচ্ছি ডিরেকশনের ফ্লোয়ের, যে ডিরেকশনে ফ্লো হচ্ছে সেটার সাথে নর্মালে। অর্থাৎ আমরা ধরে নিই যে একটা চ্যানেলে, যে একটা চ্যানেল, এটা এভাবে কি কাত হয়ে ফ্লো হচ্ছে, এরকম কাত হয়ে ফ্লো হচ্ছে, যে এরকম একটা স্লোপে ফ্লো হচ্ছে। এখন এই ফ্লোয়ের যে স্লোপ, তাহলে এটা ফ্লোয়ের ডিরেকশন কোন দিকে? এইদিকে, এইভাবেই তো ফ্লো হচ্ছে। তো এই ডিরেকশনের সাথে লম্ব বরাবর যদি আমরা কেটে দিই, এই যে ডিরেকশন থেকে লম্ব বরাবর কেটে দিলে আমরা যে সেকশন পাই সেটা হলো চ্যানেল সেকশন। দিস ইজ কল্ড চ্যানেল সেকশন। আচ্ছা, তো এ ভার্টিক্যাল চ্যানেল সেকশন, a vertical channel section is the vertical section passing through the bottom or lowest point of a channel section. আচ্ছা, তো এটা দ্বারা বোঝাচ্ছে যে এটা তো ফ্লো হচ্ছে এরকম অ্যাঙ্গেলে। তো আমরা যদি এই ভার্টিক্যাল সেকশন পেতে চাই, যে এইভাবে অ্যাঙ্গেলে যদি ফ্লো হয়, তাহলে আমরা একটা নির্দিষ্ট পয়েন্টের লোয়েস্ট পয়েন্ট, এই লোয়েস্ট পয়েন্টে, এই পয়েন্ট থেকে যদি লম্ব আঁকি, এই যে লম্ব আঁকলাম, লম্ব আঁকলে আমরা এইখানে যে সেকশনটা পাচ্ছি এটা হলো এই ভার্টিক্যাল সেকশন। দিস ইজ দ্য ভার্টিক্যাল সেকশন। আমরা এখানে দেখলে এটা বুঝতে পারবো, এই যে এই এইচটা পাওয়া যাচ্ছে ভার্টিক্যাল সেকশনের জন্য, এই যে এই এইচটা পাওয়া যাচ্ছে ভার্টিক্যাল সেকশনের জন্য, এই যে এই ডিটা পাওয়া যাচ্ছে, এটা পাওয়া যাচ্ছে চ্যানেল সেকশনের জন্য। এই হলো চ্যানেল সেকশন ডি, এবং এটা হলো এইচ। আচ্ছা, এবং এটা যেহেতু একটা স্লোপে আছে, এই অ্যাঙ্গেলটা হলো থেটা। তো এখানেও একটা অ্যাঙ্গেল, অর্থাৎ ডি আর এইচ এর মধ্যে একটা অ্যাঙ্গেল আছে, আমরা দেখি বুঝতে পারতেছি। তো ডি এবং এইচ এর মধ্যে একটা রিলেশনও আছে, সেটা হলো ডি ইকুয়াল টু এইচ কস থেটা। আচ্ছা, এই হলো এই বিষয়গুলো। এবং এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, ডেটাম। ডেটাম আমরা জানি যে আমাদের একটা রেফারেন্স চিন্তা করে নিতে হয় যদি কোনো একটা কিছুর উচ্চতা আমরা পরিমাপ করতে চাই। তো এখানে স্টেজ বলতে মূলত এই ডেটাম থেকে বা সর্বনিম্ন পয়েন্ট থেকে পানির উচ্চতা বা গভীরতা বোঝাচ্ছে। এটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। যদি পানি যদি উপরের দিকে থাকে পানি, তাহলে তো বেশি, আর যদি ফ্রি ফল হয়ে যায়, অর্থাৎ যদি নিচে পড়ে যায়, তো সেই ক্ষেত্রে অবশ্যই পানির একটা নির্দিষ্ট উচ্চতা কমে যাবে, অর্থাৎ সে একটা ডেটাম থেকে এটা নিচের দিকে যাচ্ছে, তার মানে নেগেটিভ হবে। আচ্ছা, তো এখানে যে এই পি হলো ওয়েটেড পেরিমিটার, অর্থাৎ যে অংশটুকু আসলে ভিজে আছে, এ হলো এই এরিয়াটা, যে এরিয়াটুকু ভিজে আছে, আর ডি তো আমরা বললাম যে আমাদের এই চ্যানেল সেকশনের যে গভীরতা সেটা, আর এইচ হলো ভার্টিক্যাল সেকশনের যে হাইট, এটাকে বলা হয় ডেপথ অফ ফ্লো। হ্যাঁ, আচ্ছা, তো দ্য প্রপার্টিজ অফ চ্যানেল of a channel section which are determined by the geometric shape of the channel and depth of flow are known as the geometric elements of a channel section. অর্থাৎ এই যে বৈশিষ্ট্যগুলো, এগুলো কি বলা হয়? geometric elements of a channel section. They are defined below. আচ্ছা, depth of flow H and depth of flow section D, অর্থাৎ ডেপথ অফ ফ্লো কে এইচ দ্বারা প্রকাশ করা হয় এবং ডেপথ অফ ফ্লো সেকশন কে ডি দ্বারা প্রকাশ করা হয়। দ্য ডেপথ অফ ফ্লো এইচ ইজ দ্য ভার্টিক্যাল ডিস্টেন্স ফ্রম দ্য লোয়েস্ট পয়েন্ট অফ এ চ্যানেল সেকশন টু দ্য ওয়াটার সারফেস। অর্থাৎ ডেপথ অফ ফ্লো এইচ এটা হলো ভার্টিক্যাল ডিস্টেন্স ফ্রম দ্য লোয়েস্ট পয়েন্ট অফ এ চ্যানেল সেকশন
টু দ্য ওয়াটার সারফেস, অর্থাৎ এই যে লোয়েস্ট পয়েন্ট থেকে ওয়াটার সারফেস পর্যন্ত যে ভার্টিক্যাল ডিস্টেন্স সেটা। ওকে, দ্য ডেপথ অফ ফ্লো সেকশন ডি, the depth of flow section D is the depth of flow normal to the direction of flow। এই যে ডিরেকশন অফ ফ্লো যেটা, সেটার সাথে যে নর্মাল বা লম্ব, সেটাই হলো ডেপথ অফ ফ্লো। The relation between H and D is D equal to H cos theta। Stage, the stage is the elevation of the water surface from a horizontal datum or maybe and may be positive or negative। অর্থাৎ স্টেজ হলো এলিভেশন অফ ওয়াটার সারফেস, অর্থাৎ ওয়াটার সারফেসের উচ্চতা একটা ডেটাম থেকে, এটাই হলো স্টেজ। এরপর হলো ফ্লো এরিয়া। দ্য ফ্লো এরিয়া ইজ দ্য ক্রস সেকশনাল এরিয়া অফ এ ফ্লো নর্মাল টু দ্য ডিরেকশন অফ ফ্লো, অর্থাৎ ডিরেকশন অফ ফ্লো যেদিকে, সেই দিকের সাথে যে লম্ব বরাবর যে সেকশনটা, সেই সেকশনের যে ওয়েটেড এরিয়া, অর্থাৎ এই ক্রস সেকশনাল এরিয়াটা। আর ওয়েটেড পেরিমিটার, দ্য ওয়েটেড পেরিমিটার ইজ আ লেন্থ অফ দ্য ইন্টারফেস, অর্থাৎ ইন্টারফেস এর যে লেন্থ বিটুইন ওয়াটার অ্যান্ড চ্যানেল বাউন্ডারি, অর্থাৎ চ্যানেল বাউন্ডারি এবং ওয়াটারের মধ্যবর্তী যে ইন্টারফেস, এটার লেন্থই হলো ওয়েটেড পেরিমিটার। টপ উইথ, দ্য টপ উইথ ইজ দ্য উইথ অফ এ চ্যানেল সেকশন এট দ্য ওয়াটার সারফেস, অর্থাৎ টপ উইথ হলো এই টপ উইথ হলো এই চ্যানেল সেকশনের যে উইথ। Top width is the width of a channel section at the water surface. Hydraulic radius, the hydraulic radius is the ratio of the flow area to the weighted perimeter, অর্থাৎ R equal to A by P, অর্থাৎ area weighted area divided by weighted perimeter। এবং hydraulic depth is the ratio of the flow area to the top width, অর্থাৎ D equal to A by B। আচ্ছা, এরপর হলো এই যে বিভিন্ন এই যে চ্যানেল সেকশনগুলো আছে, সেগুলোর যে প্রপার্টিগুলো আছে, সেটার রেক্টেঙ্গেল হলে এরিয়া হলো আমরা জানি ভূমি ইন্টু উচ্চতা বি ইন্টু এইচ, এবং পেরিমিটার হলো এই যে এইখানের উচ্চতা এইচ প্লাস এইখানের উচ্চতা এইচ এবং ভূমি বি, এই তিনটার যোগফল, এটা হলো পেরিমিটার বা ওয়েটেড পেরিমিটার, এবং যে এটার যে উইথ সেটা তো বি। ট্রাপিজয়েড, অর্থাৎ ট্রাপিজিয়ামের ক্ষেত্রে এরিয়া কি হবে? ট্রাপিজিয়ামের ক্ষেত্রে এরিয়া হবে, এটা আমরা বিভিন্নভাবে বের করতে পারি। একটা উপায় হতে পারে এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজে ভাগ করলাম, তাহলে এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, এখানে একটা রেক্টেঙ্গেল, এই তিনটার এরিয়া বের করে যদি যোগ করে দিই তাহলে এখানে এরিয়া পেয়ে যাব। তো দেখি এখানে করা আছে কিনা। এই যে এটার এরিয়া তাহলে কি হতে পারে, একটা ত্রিভুজের যদি এরিয়া বের করি আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে স্লোপটা, সাইডের যে স্লোপ, সেটা হলো এস অনুপাত 1, অর্থাৎ যদি এস পরিমাণ সামনে যায় তাহলে এক পরিমাণ উপরে উঠে। হ্যাঁ, তাহলে যদি এইচ পরিমাণ উপরে উঠে তাহলে কি হবে, এস এইচ হবে। তাহলে আমরা এটা এটা দেখে এভাবে বলতে হচ্ছে, যদি এক পরিমাণ উপরে উঠে তাহলে এস পরিমাণ সামনে যায়, আর তাহলে যদি এইচ পরিমাণ উপরে উঠে তাহলে এস এইচ পরিমাণ সামনে যাবে, অর্থাৎ এই ভূমিটা হবে এস এইচ। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি হলো এস এইচ ইন্টু উচ্চতা হলো এইচ, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আর এখানে ত্রিভুজ আছে দুইটা, এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, তাহলে 2 দ্বারা গুণ করলাম, তাহলে এই 2 আর নিচের 2 কাটা, তাহলে শুধুমাত্র এখানে এস এইচ ইন্টু এইচ থাকে, আর এখানে বিএইচটা হলো এই যে মাঝখানের যে রেক্টেঙ্গেল সেটার ক্ষেত্রফল। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারতেছি যে এস এইচ স্কয়ার প্লাস বিএইচ, তো এখান থেকে যদি এইচ কমন হয় তাহলে এস এইচ প্লাস বি থাকবে, এই যে এস এইচ প্লাস বি থাকবে। এরপর হলো পেরিমিটার। পেরিমিটারের ক্ষেত্রে হলো এই যে এইটা আসবে, এইটা আসবে, এটা আসবে, তাহলে এই দৈর্ঘ্যটুকু কত সেটা আমরা কিভাবে পাবো? সেটা আমরা দেখতে পাচ্ছি যে এইখানে যে আমরা এই ত্রিভুজটা নিয়েছিলাম, এই ত্রিভুজের যে অতিভুজ, সেই অতিভুজটা হলো এটা দৈর্ঘ্য। তাহলে এই দুইটা ত্রিভুজের অতিভুজ দুইটা যোগ করে দিব এবং এই নিচের যে বটম উইডটা আছে সেটা যোগ করে দিব। তাহলে সেটা আমরা কিভাবে পাচ্ছি, এই ত্রিভুজের অতিভুজ তাহলে কি হবে, রুট ওভার লম্ব স্কয়ার, লম্ব কি এইচ স্কয়ার প্লাস ভূমি স্কয়ার কি এস এইচ হোল স্কয়ার, এই যে
এটা এখানে হিসাব করে দেখাইছি, এই যে এখানে এমনি দেখলেই বুঝবো এটা, অর্থাৎ দুইটা অতিভুজ আসবে প্লাস বেসটা আসবে, এই হলো এটা সূত্র। আর এটা কি হবে, ভূমি কি হবে, ক্যাপিটাল বিটা কি হবে, এই যে এই দুইটা ভূমি, এই দুইটা ত্রিভুজের ভূমি এবং এই বি যোগ করব, তাহলে 2sh প্লাস বি। রেক্টেঙ্গেলের ক্ষেত্রে কি হবে, ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি হবে, এটা হলো শুধুমাত্র দেখতে পাচ্ছি যে দুইটা ত্রিভুজে ভাগ হবে, এই যে দুইটা ত্রিভুজে ভাগ হবে, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল এবং এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করে 2 দ্বারা গুণ করে দিব, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল তো আমরা বের করছি, এই যে এই জায়গায় এই যে এরকম sh স্কয়ার হবে, তাই না, কারণ দুইটা ত্রিভুজ হাফ ইন্টু sh ইন্টু h, তাহলে 2 দ্বারা গুণ করলে শুধুমাত্র sh ইন্টু h থাকবে বা sh স্কয়ার থাকবে। আর পেরিমিটার কি হবে, এইটা এবং এইটা, তাহলে এইটা কি এই ত্রিভুজের অতিভুজ এবং এটা হলো এই ত্রিভুজের অতিভুজ, তাহলে দুইটা অতিভুজ যোগ করে দিলে এটা চলে আসবে। আর বেস কি হবে, ভূমি এটা হবে, উইডটা হবে এটা উপরে এটা, অর্থাৎ এই ত্রিভুজের ভূমি প্লাস এই ত্রিভুজের ভূমি। আচ্ছা, আর প্যারাবোলা এবং সার্কেল মুখস্থ করতে হবে। এরপরে আছে ওয়াইড চ্যানেল। When the width of a rectangular channel is very large compared to the depth, অর্থাৎ ডেপথের থেকে যদি উইডথ অনেক বেশি হয় তাহলে সেটাকে ওয়াইড চ্যানেল বলা হয়। জেনারেলি b is greater than or equal to 10h, the channel is known as a wide channel, অর্থাৎ যদি উইডথ অনেক বড় হয় হাইট থেকে, সাধারণত নদীগুলো ওয়াইড চ্যানেলই হয়ে থাকে, হাইট তো এত বেশি হয় না কিন্তু উইডথ অনেক বেশি হয়। The alluvial rivers are usually treated as wide channel, অর্থাৎ alluvial rivers যেগুলো আছে সেগুলোকে ওয়াইড চ্যানেল হিসেবে ট্রিট করা হয়। তো আমরা জানি হাইড্রোলিক রেডিয়াস r equal to a by b এবং a bh এবং p b plus 2h, তো এখানে যেহেতু h b এর তুলনায় অনেক ছোট তাই এটাকে 0 ধরে নিলে এখানে bh by b থাকবে, b b কেটে দিলে এখানে h থাকবে। এখন তাহলে আমরা r সমান h লিখতে পারি ওয়াইড চ্যানেলের ক্ষেত্রে। এখন এটার যে ডিসচার্জ সেটাকে প্রকাশ করা হয় যে পার ইউনিট উইডথ অফ চ্যানেল, অর্থাৎ কিউ বাই বি দ্বারা হিসাব করা হয়, স্মল কিউকে কিউ বাই বি দ্বারা হিসাব করা হয়। কিউ এর একক হলো মিটার কিউব পার সেকেন্ড এবং বি এর একক হলো মিটার, তাহলে মিটার কিউব পার সেকেন্ড পার মিটার, মিটার আর মিটার কিউব একটা কাটা দিয়ে দিলে এখানে মিটার স্কোয়ার পার সেকেন্ড থাকবে। এটা হলো ওয়াইড চ্যানেলের জন্য ডিসচার্জ হিসাবের পরিমাণ। এরপর হলো টাইপস অফ ওপেন চ্যানেল ফ্লো। ওপেন চ্যানেল ফ্লোকে দুই ভাগে ভাগ করা যায় মূলত, স্টেডি অ্যান্ড আনস্টেডি ফ্লো, যেখানে টাইম হলো ক্রাইটেরিয়া। এরপর হলো ইউনিফর্ম অ্যান্ড ভ্যারিড ফ্লো, যেখানে স্পেস হলো ক্রাইটেরিয়া। এবং এই ইউনিফর্ম এবং ভ্যারিড ফ্লোকে আরও ভাগ করা যায়, সেটা আমরা পরে দেখব। সেখানে হলো গ্র্যাজুয়ালি ভ্যারিড ফ্লো, র্যাপিডলি ভ্যারিড ফ্লো এবং স্পেশিয়ালি ভ্যারিড ফ্লো। তো স্টেডি অ্যান্ড আনস্টেডি ফ্লো, যেখানে টাইম হলো ক্রাইটেরিয়া। Flow in an open channel is said to be steady if the depth of flow h, অর্থাৎ depth of flow h, mean velocity u and discharge q at a channel section do not change with time, অর্থাৎ সময়ের সাথে depth of flow, mean velocity এবং discharge চেঞ্জ হবে না। The flow is unsteady if these quantities at a channel section change with time, যদি সময়ের সাথে চেঞ্জ হয় তাহলে আনস্টেডি হয়ে যাবে। ম্যাথমেটিক্যালি ফর স্টেডি ফ্লো del t of h, del t of u, del t of q equal to 0, অর্থাৎ কনস্ট্যান্ট থাকবে। ফর ফিক্সড x, অর্থাৎ একটা নির্দিষ্ট দিকেই প্রবাহিত হবে। আচ্ছা, এরপর হলো ইউনিফর্ম অ্যান্ড ভ্যারিড ফ্লোজ, যেখানে স্পেস হলো ক্রাইটেরিয়া এবং এখানে টি ফিক্স থাকবে, একটার ক্ষেত্রে টি ফিক্সড, একটার ক্ষেত্রে এক্স ফিক্সড। Flow in an open channel is said to be uniform if the depth, mean velocity and discharge do not change along the length of the channel, অর্থাৎ লেন্থ বরাবর চেঞ্জ হবে না। আর ওইটা কি ছিল, সময়ের সাথে চেঞ্জ হবে না, এটা ছিল do not change with time at a given instant of time, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের জন্য। আচ্ছা, when these quantities change along the length of the channel at any instant, the
flow is termed as varied or non-uniform flow. তো ইউনিফর্ম ফ্লো এর জন্য শর্ত হলো del x of h equal to del x of u equal to del x of q equal to 0, অর্থাৎ x এর সাপেক্ষে এগুলোর পরিবর্তন শূন্য, এবং এই ক্ষেত্রে সময় হলো ফিক্সড, আর আগেরটার ক্ষেত্রে স্পেস বা x ছিল ফিক্সড। আচ্ছা, এটার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট কথা হলো, in uniform flow the channel bottom, the water surface and the total energy line are parallel to each other। অর্থাৎ ইউনিফর্ম ফ্লো এর ক্ষেত্রে আমার কি কি, এই যে এটা মনে করি চ্যানেল বটম, এটা মনে করি ওয়াটারের সারফেস এবং টোটাল এনার্জি লাইন। টোটাল এনার্জি লাইন মানে এক একটা নির্দিষ্ট সেকশনের জন্য তিন ধরনের এনার্জি আছে, প্রেসার হেড, তারপর ভেলোসিটি হেড, তারপর ডেটাম। এই তিনটার এনার্জি ইকুয়াল হতে হবে, এগুলো প্যারালাল থাকবে। এই হলো ইউনিফর্ম ফ্লো এর জন্য একটা শর্ত। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, ইউনিফর্ম ফ্লো শুধুমাত্র স্টেডি হতে পারে, এটার কারণ কি? আমরা দেখলাম ইউনিফর্ম ফ্লো তখনই বলা হয় যখন সময়ের সাথে একটা নির্দিষ্ট এক্সিস বরাবর, অর্থাৎ একটা নির্দিষ্ট এক্সিসের সাথে মানে একটা নির্দিষ্ট লেন্থ বরাবর কোনো ধরনের পরিবর্তন হয় না, অর্থাৎ ডেপথ অফ ফ্লো, মিন ভেলোসিটি এবং ডিসচার্জের কোনো চেঞ্জ হয় না। এবং এই ক্ষেত্রে আমরা দেখতেছি যে বটমের সাথে ওয়াটার সারফেস এবং মেইন টোটাল এনার্জি লাইন প্যারালাল থাকতে হয়। এখন এটা স্টেডি হতে হয়। স্টেডি কি? স্টেডি বলতে বোঝাচ্ছে যে সময়ের সাথে ডেপথ অফ ফ্লো, মিন ভেলোসিটি এবং ডিসচার্জ চেঞ্জ হবে না। আর আনস্টেডি কি? সময়ের সাথে এগুলো চেঞ্জ হবে। আচ্ছা, তো সময়ের সাথে যদি এগুলো চেঞ্জ হয়, সেটা দ্বারা বোঝাচ্ছে যে সময় পার হবে, দেখা যাবে যে আমার পরবর্তী ডেটামটা কমে গেছে, অর্থাৎ আমার এনার্জি লাইন বিচ্যুত হয়ে গেছে, এর পরবর্তীটা একটু ছোট হয়ে গেছে, এরপর একটু বড় হয়ে গেছে, এরকম। কিন্তু আমাদের স্টেডি শর্ত কি ছিল? স্টেডি শর্ত ছিল যে বটমের সাথে ওয়াটার সারফেস এবং টোটাল এনার্জি প্যারালাল থাকতে হবে। কিন্তু যদি এটা আনস্টেডি হয়ে যায়, তাহলে তো আমাদের সময়ের সাথে এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রপার্টিগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। সময়ের সাথে যদি এই ডেপথ অফ ফ্লো, মিন ভেলোসিটি, ডিসচার্জ যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে টোটাল এনার্জি লাইনের সাথে ওয়াটার সারফেসের সাথে এগুলো প্যারালাল থাকলো কিভাবে? অর্থাৎ শর্তটাই ফিল আপ করতেছে না। অর্থাৎ যদি আমাদের স্টেডি হতে হয়, তাহলে সেই ক্ষেত্রে এই তিনটা প্যারালাল থাকতে হবে, এবং সেই ক্ষেত্রেই একমাত্র ইউনিফর্ম ফ্লো এই শর্তটা খাটবে। তার মানে ইউনিফর্ম হতে হলে অবশ্যই স্টেডি হতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো the unsteady uniform flow requires that the water surface fluctuates from time to time, remaining parallel to the channel bottom। অর্থাৎ চ্যানেল বটমের সাথে প্যারালাল থাকবে, আবার সারফেস ফ্লাকচুয়েট করবে। এটা কি হতে পারে? একসাথে দুই ঘটনা ঘটে না। This is practically impossible and hence uniform flow is used to mean steady uniform flow। অর্থাৎ এজন্য ইউনিফর্ম ফ্লো বলতে আসলে স্টেডি ইউনিফর্ম ফ্লো কি বোঝায়। এখন ভ্যারিড বা নন ইউনিফর্ম ফ্লো, এটাকে তিন ভাগে ভাগ করা যায়: গ্র্যাজুয়ালি ভ্যারিড ফ্লো, র্যাপিডলি ভ্যারিড ফ্লো এবং স্পেশালি ভ্যারিড ফ্লো। এখন ভ্যারিড অর নন ইউনিফর্ম ফ্লো যে তিন ভাগে বিভক্ত, যে গ্র্যাজুয়ালি ভ্যারিড ফ্লো, র্যাপিডলি ভ্যারিড ফ্লো এবং স্পেশালি ভ্যারিড ফ্লো, এগুলোর ডিটেলস দেখব। তো গ্র্যাজুয়ালি ভ্যারিড ফ্লোর ক্ষেত্রে ইফ দ্য ডেপথ অফ ফ্লো অ্যান্ড মিন ভেলোসিটি, অর্থাৎ ডেপথ অফ ফ্লো এবং মিন ভেলোসিটি চেঞ্জ গ্র্যাজুয়ালি অ্যালং দ্য লেন্থ অফ দ্য চ্যানেল, অর্থাৎ del x of h tends to 0, অর্থাৎ খুবই সামান্য পরিবর্তন হচ্ছে, চেঞ্জ গ্র্যাজুয়ালি। del x of u, অর্থাৎ মিন ভেলোসিটিও খুবই সামান্য পরিবর্তন, tends to 0. The flow is gradually varied. It may again be steady or unsteady। এটা স্টেডিও হতে পারে, আনস্টেডিও হতে পারে। For steady gradually varied flow, স্টেডির ক্ষেত্রে কি হবে? স্টেডির ক্ষেত্রে হলো সময়ের সাথে এগুলো কনস্ট্যান্ট হবে, কিন্তু এটা যেহেতু ভ্যারিড, তার মানে দূরত্বের সাথে চেঞ্জ হবে। এখানে একটা জিনিস হলো, দেখা যাচ্ছে যে সময়ের সাথে ডিসচার্জ এবং দূরত্বের সাথে ডিসচার্জ এই দুইটাই কিন্তু কনস্ট্যান্ট, কিন্তু যেহেতু এটা ভ্যারিড ফ্লো, তো এই কারণে
দূরত্বের সাথে মিন ভেলোসিটি এবং ডেপথ অফ ফ্লো চেঞ্জ হবে, যে টেন্স টু জিরো। হ্যাঁ, টেন্স টু জিরো অর্থাৎ চেঞ্জ কিছুটা হবে, সরাসরি জিরো না। ফর আনস্টেডি গ্র্যাজুয়ালি ভ্যারিড ফ্লো, অর্থাৎ আনস্টেডি যদি হয়ে থাকে তাহলে এই যে এগুলো সময়ের সাথে কোনো পরিবর্তন হবে না, সময়ের সাথে যে নট ইকুয়াল টু জিরো, কিন্তু চেঞ্জ হবে ওই যে যেহেতু এটা ভ্যারিড, তার মানে ওই মিন ভেলোসিটি আর ডেপথ অফ ফ্লো এর সামান্য পরিবর্তন হবে। তো দ্য ফ্লো upstream of a dam in a river or upstream of a sluice gate in a canal is an example of steady gradually varied flow. এই যে সামনে একটা ড্যাম দিয়ে রাখছি, এখানে স্টেজি গ্র্যাজুয়ালি ভ্যারিড ফ্লো হচ্ছে, অর্থাৎ এখানে পানি আসতেছে কিন্তু এখানে বাধা পেয়ে ধীরে ধীরে এটার উচ্চতা বেড়ে যাচ্ছে। আচ্ছা, তো আপস্ট্রিম অফ এ স্লুইস গেট, এই যে এই হলো একটা স্লুইস গেট, এখানে অবশ্যই এটা এই হচ্ছে কি বলছে এখানে যে আপস্ট্রিম অফ এ ড্যাম ইন এ রিভার। আচ্ছা, দেখাইলাম আপস্ট্রিম অফ এ স্লুইস গেট ইন এ ক্যানেল। আচ্ছা, একটা ক্যানেলের স্লুইস গেট আপস্ট্রিম। আপস্ট্রিম বলতে এটাই বোঝায় যে এই যে উপরের জায়গাটা, এই যে উপরে যেখানে পানি বেশি জমে আছে, তো এই স্লুইস গেটের নিচে দিয়ে অল্প একটু পানি আমরা অ্যালাউ করতেছি যাতে বের হয়ে যায়। হ্যাঁ, উপরে যেখানে বেশি পানি জমে আছে সেটাকে বলা হয় আপস্ট্রিম। ঠিক আছে, তো দ্য ফ্লাড ফ্লো ইন এ রিভার অ্যান্ড দ্য টাইডাল ফ্লো ইন অ্যান এস্টুয়ারি আর টু ফ্যামিলিয়ার এক্সাম্পলস অফ আনস্টেডি গ্র্যাজুয়ালি ভ্যারিড ফ্লো। তো এই ক্ষেত্রে ফ্রিকশন অনেক বড় ভূমিকা পালন করে, কিন্তু র্যাপিডলির ক্ষেত্রে ফ্রিকশন সাধারণত আমরা নেগলেক্ট করি। আচ্ছা, র্যাপিডলি ভ্যারিড ফ্লো কি? দ্য ফ্লো ইজ র্যাপিডলি ভ্যারিড ইফ দ্য ডেপথ অফ ফ্লো অ্যান্ড মিন ভেলোসিটি চেঞ্জ অ্যাব্রাপ্টলি। অ্যাব্রাপ্টলি মানে হঠাৎ করেই, ওভার এ কম্পারেটিভলি শর্ট ডিস্টেন্স, অর্থাৎ খুবই অল্প ডিস্টেন্সে খুব দ্রুত চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ এই যে ভেরি ভেরি গ্রেটার দেন জিরো, ডেল ডেল এক্স অফ এইচ ডেল ডেল এক্স অফ ইউ very very greater than zero. The rapidly varied flow is also known as local phenomenon. এটাকে লোকাল ফেনোমেনন বলা হয় কারণ খুব অল্প সময়, খুব অল্প দূরত্ব হয়ে যায়। ইট মে বি স্টেডি অর আনস্টেডি, এটা স্টেডিও হতে পারে আনস্টেডিও হতে পারে। তার মানে গ্র্যাজুয়ালি স্টেডিও হতে পারে আনস্টেডি, এবং র্যাপিডলিও গ্র্যাজুয়ালি এবং র্যাপিডলি ভ্যারিড ফ্লোটাও স্টেডি আর আনস্টেডি হতে পারে। ফর স্টেডি র্যাপিডলি ভ্যারিড ফ্লো, স্টেডির ক্ষেত্রে কি হবে? ওই যে সেম আগের মতো, তবে আগে ছিল যে এইটুকু হলো সময়ের জন্য, এখানে দূরত্বের জন্য, তো এটাও সেমই, কিন্তু একটা বিষয় সেটা হলো এগুলো দুটো মানে ভেরি ভেরি গ্রেটার দেন জিরো, এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। তাহলে ডেল ডেল এইচ, অর্থাৎ সময়ের সাথে এগুলো সব কনস্ট্যান্ট থাকবে এই প্যারামিটারগুলো, এবং লাস্টের এটা এক্স এর সাপেক্ষে কনস্ট্যান্ট, এটা একটুই রাখতে হবে, মানে ডিসচার্জটা আর কি। আর এইগুলো তো মিন ভেলোসিটি এবং ডেপথ অফ ফ্লো, এগুলো চেঞ্জ হবে খুব অ্যাব্রাপ্টলি, এবং যদি আনস্টেডি হয়ে থাকে তাহলে এগুলো নট ইকুয়াল টু জিরো হবে, নট ইকুয়াল টু জিরো হবে, নট ইকুয়াল টু জিরো, আগের মতো নট ইকুয়াল টু জিরো হবে। এবং যেহেতু এটা র্যাপিডলি ভ্যারিড ফ্লো, তাই এখানে এগুলো ইজ ভেরি ভেরি গ্রেটার দেন জিরো হবে। এখন হাইড্রোলিক জাম্প এবং হাইড্রোলিক ড্রপস আর টু ফ্যামিলিয়ার এক্সাম্পল অফ স্টেডি র্যাপিডলি ভ্যারিড ফ্লো। আচ্ছা, হাইড্রোলিক জাম্প এবং হাইড্রোলিক ড্রপ। হাইড্রোলিক জাম্প হলো মানে পানি উপরে উঠে যাওয়া, এবং হাইড্রোলিক ড্রপ হলো পানি নিচে নেমে আসা। তো এইগুলো র্যাপিডলি ভ্যারিড ফ্লোর উদাহরণ। র্যাপিডলি ভ্যারিড ফ্লোর উদাহরণ এই যে হাইড্রোলিক জাম্প। হাইড্রোলিক জাম্প মানে যে এইখানে পানি জমেছিল, তো নিচে আসার সময় এগুলো অনেক উপরে উঠে যাচ্ছে পানিটা, তো এটাকে হাইড্রোলিক জাম্প বলা হয়। আচ্ছা, তো এবং বলতেছে টাইডাল বোর ইজ এ মুভিং ওয়েভ ফ্রন্ট বাই হুইচ টাইড এন্টার্স এ রিভার। আচ্ছা, কোথায় এখানে বলতেছে যে হাইড্রোলিক জাম্প তো বললাম, ফ্যামিলির এক্সাম্পল। এরপরে হলো সার্জেস ইন ক্যানেলস।
সার্জেস ইন ক্যানেলস, সার্জেস মানে হলো পানির বাধা, লাইক এরকম যে সার্জেস ইন ক্যানেলস রেফার টু সাডেন transient increases in water flow and pressure caused by rapid changes in flow velocity direction. আচ্ছা, অর্থাৎ ফ্লো ভেলোসিটি যেদিকে হচ্ছে সেখানে যদি র্যাপিড চেঞ্জ হয় তাহলে সেই ক্ষেত্রে যে বাধার তৈরি হয় সেটা বা প্রেসার। এবং টাইডাল বোর হলো মূলত এই যে টাইডাল বোর হলো যে পানির প্রবাহিত শান্ত প্রবাহ হচ্ছে একদিকে এবং পানি অন্য দিক দিয়ে প্রবেশ করার চেষ্টা করতেছে, তখন যে দুইটা পানির মুখোমুখি যে সংঘর্ষ, তো সেই ক্ষেত্রে আসলে এক ধরনের ঢেউ তৈরি হয়, এটাকেই টাইডাল বোর বলে। এই যে টাইডাল বোর্স আর টাইডাল ওয়েভস দ্যাট ফর্ম when an incoming tide collides with river or narrow channel causing a noticeable surge or wave that moves upstream against the current, অর্থাৎ উপরে উঠে যায় একে অপরের। আচ্ছা, ফ্রিকশন ইজ ইউজুয়ালি নেগলেক্টেড, অর্থাৎ র্যাপিডের ক্ষেত্রে ফ্রিকশন নেগলেক্ট করা হয়। এরপর হলো স্পেশালি ভ্যারিড ফ্লো, এ ফ্লো ইন হুইচ দ্য ডিসচার্জ ভ্যারিস অ্যালং দ্য লেন্থ অফ দ্য চ্যানেল, অর্থাৎ ডিসচার্জ ভ্যারি করে লেন্থের সাথে সাথে, অর্থাৎ শুধুমাত্র ডিসচার্জ ভ্যারি করে, রেজাল্টিং ফ্রম দ্য ল্যাটারাল অ্যাডিশন অর উইথড্রল অফ ওয়াটার, অর্থাৎ লেন্থের সাথে সাথে সামনের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু এখানে পানি অ্যাড করে দিলেও তো অবশ্যই ডিসচার্জ চেঞ্জ হয়ে যাবে, এবং সেখান থেকে পানি যদি সরিয়েও নেওয়া হয় তাহলে ডিসচার্জ চেঞ্জ হয়ে যাবে। তো এটাই বোঝাচ্ছে, অর্থাৎ del x of q is not equal to 0, অর্থাৎ এটা কনস্ট্যান্ট থাকবে না, চেঞ্জ হবে। নট ইকুয়াল টু 0 মানে পরিবর্তন শূন্য না। is known as specially varied flow. It may be either steady or unsteady, অর্থাৎ এটা স্টেডি অথবা আনস্টেডি হতে পারে। ফর স্টেডির ক্ষেত্রে কি হবে, এই যে বাকি এই সময়ের সাথে এগুলো 0 হবে, এবং এই ক্ষেত্রে একটু নতুন অ্যাড হবে, সেগুলো হলো যেহেতু এখানে শুধুমাত্র আমরা ডিসচার্জ নিয়ে কথা বলতেছি, তার মানে ডিসচার্জ বাদ দিয়ে বাকি যে প্রপার্টিগুলো আছে সেগুলো নট ইকুয়াল টু 0 হবে। অর্থাৎ এখানে স্টেডির জন্য আমরা জানি এগুলো হলো স্টেডির জন্য, অর্থাৎ সময়ের সাথে ডেপথ অফ ফ্লো, মিন ভেলোসিটি এবং ডিসচার্জ 0 হবে। এবং যেহেতু এটা স্পেশালি ভ্যারিড, তাই এইগুলো নট ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ দূরত্বের সাথে এগুলো নট ইকুয়াল টু 0 হবে। তো আমাদের মেইনটা ছিল হলো ডিসচার্জ নট ইকুয়াল টু 0, অর্থাৎ ডিসচার্জে চেঞ্জ হবে, এবং ডিসচার্জ যদি চেঞ্জ হয় তাহলে স্বাভাবিকভাবে এইগুলোরও কিছু না কিছু পরিবর্তন হবে, এটাই বুঝাইছি। আর যদি আনস্টেডি হয়ে থাকে তাহলে এই যে সময়ের সাথে এগুলোর কোনো চেঞ্জ নাই, এবং যেহেতু এটা স্পেশালি ভ্যারিড তার মানে এইগুলোর চেঞ্জ আছে, এগুলোর চেঞ্জ আছে। নট ইকুয়াল টু 0 মানে এগুলোর চেঞ্জ আছে, হ্যাঁ, কনস্ট্যান্ট না আর কি। আচ্ছা, তো বটম র্যাকের উপর দিয়ে প্রবাহ হলো স্পেশালি ভ্যারিড ফ্লোর একটা উদাহরণ, অর্থাৎ এটা নিচে র্যাক আছে যেদিক দিয়ে আসলে পানি কিছুটা পাস হয়ে যায়, তো সেই ক্ষেত্রে অবশ্যই চেঞ্জ হয় ফ্লোয়ের প্রপার্টিগুলোতে। এবং রোড সাইড গাটার, এগুলো হলো আনস্টেডির ক্ষেত্রে উদাহরণ। এই যে এখানে পানি যেগুলো জমা হচ্ছে, তো কিছু তো ইনফিল্ট্রেশন হচ্ছে আর বাকিগুলো দৌড়ায়া মানে পাশে চলে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা ক্লাসিফিকেশনকে সামারাইজ কিভাবে করা যায়? ওপেন চ্যানেল ফ্লোকে দুই ভাগে ভাগ করা যায়, স্টেডি এবং আনস্টেডি। স্টেডির মধ্যে অন্তর্ভুক্ত হলো ইউনিফর্ম, গ্র্যাজুয়ালি ভ্যারিড, র্যাপিডলি ভ্যারিড এবং স্পেশালি ভ্যারিড। এবং আনস্টেডির মধ্যে আছে গ্র্যাজুয়ালি, র্যাপিডলি এবং স্পেশালি। তার মানে ইউনিফর্ম ফ্লো কখনোই আনস্টেডি হতে পারে না। আচ্ছা, এই হলো পার্ট 1, এই পর্যন্ত থাক। এটা হলো পিডিএফ এর পেজ নাম্বার 9 পর্যন্ত।